আচ্ছা দেখো, যেটা হচ্ছে এখানে এই যে প্রথম যেটা আছে যে নাউনের যে যখন আমরা ভাগগুলো যখন দেখব, তারপরে যখন হচ্ছে যে এই রুলসগুলো আছে এক্সাম বেসড যেমন রুলগুলো হয় সেগুলো দেখতে হবে। এক্সাম বেসড রুলগুলো দেখে নেবো ওয়ান বাই ওয়ান। আচ্ছা, প্রথম আছে যেটা বলা আছে যে এই যে যখনই হচ্ছে প্রেপোজিশনের আগে পরে যখন একই নাউন থাকবে সেটা সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। আমি শর্ট ফর্মে বলে যাচ্ছি পরপর করে। প্রেপোজিশনের আগে পরে, প্রেপোজিশন এর আগে পরে যদি নাউন থাকে সেটা শর্ট ফর্মে, হ্যাঁ শর্ট করে বলে দিচ্ছি রুলগুলো। যেমন এখানে ডে আফটার ডে, এই এখানে আছে ডে আফটার ডে, তাহলে এখানে আফটার হলো প্রেপোজিশন আর ডে হলো এখানে নাউন। ঠিক আছে, ডে হলো এখানে, ঠিক আছে, কমন নাউন। তাহলে নাউনের আগে পরে কমন নাউন হোক বা যে নাউন হোক সেটা হচ্ছে আগে পরে থাকলে তখন এগুলো হচ্ছে এখানে ডেজ হবে না বা এখানে ডেজ হবে না। পরীক্ষাতে এরকম ভুল দেয় একটা, ধরো বললো ডে আফটার ডেজ, এখানে এস দিয়ে দিল, তখন এখানে ভুল হয়ে যাবে। তখন তোমাকে এটাই ঠিক করতে হবে যে ডেজ আফটার ডে হয়, এখানে এস তখন হবে না। ঠিক আছে, শুধু ডে আফটার ডে হবে। হুম যে আই সেন্ড হিম লেটার আফটার লেটার। ঠিক আছে, আই সেন্ড হিম লেটার আফটার লেটার। তাহলে এখানে যেটা হচ্ছে কি লেটার আফটার লেটার, যে কেউ যদি বলে আমি তাকে চিঠির পর চিঠি পাঠিয়েছি, তাহলে লেটার্স আফটার লেটার্স হবে না, লেটার আফটার লেটার হবে। হুম লেটার আফটার লেটার হবে। এবারে বলছে যে ইনকারেক্ট সেন্টেন্স উইথ কারেকশান, দেখো কীরকম আছে। তোমরা এখানে যে পিডিএফটা পড়তে পারো, এখানে আমি যেটা বললাম ওটাই লেখা আছে সব, মানে সুন্দর করে লেখা আছে। এবারে তোমরা এখানে উদাহরণগুলো দেখো। এখানে যদি স্ক্রিনটা ছোটো লাগে একটু দেখে এই লেখাগুলো একটু ছোটো লাগতে পারে। হি ভিজিটেড টেম্পলস আফটার টেম্পলস ডিউরিং হিজ ট্রিপ টু বারাণসী। বারাণসী যখন সে গেছিলো তখন সে মন্দিরের পর মন্দির দেখেছে, এখানে লেখা, এখানে টেম্পেলস লেখা আছে, এখানেও টেম্পেলস লেখা আছে। পরীক্ষাতে এরকম দিতে পারে, তখন তোমার কারেকশান কীরকম হবে, কারেকশান তুমি এইভাবে করবে। ঠিক আছে, এই যে এখানে কি লেখা আছে, টেম্পেল লেখা আছে, আবার এখানে টেম্পেল লেখা আছে, তাহলে আমরা এসটাকে তুলে দিয়েছি এখানে, এটাই হলো কারেকশান। অর্থাৎ প্রেপোজিশনের আগে পরে নাউন থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বারে হবে। হুম এই হচ্ছে ব্যাপার। এবারে তোমাদের সাথে ক্লাস করছে একটা ছোট একদম 5 বছরের বাচ্চা। ঠিক আছে, ভাগনা, ও এখানে বসে আছে দেখছে ক্লাসটা। ঠিক আছে, মামা কীভাবে ক্লাস করায়। ও বলছে একটা বলে ছেলে তো গোঁপ আছে, বলে একজনের গোঁপ আছে বড় ছেলে ওর খুব ইন্টারেস্ট, এইসব টেকনিক্যাল ব্যাপারে খুব ইন্টারেস্ট। তারপরে আচ্ছা, তারপরে দে কনকার্ড কান্ট্রিজ আফটার কান্ট্রিজ। ঠিক আছে, এখানে একই ভুল আছে, দেখো এখানে আফটারের আগে পরে এখানে এস লেখা আছে, এখানে এস লেখা আছে, কান্ট্রিজ আফটার কান্ট্রিজ। কান্ট্রি আফটার কান্ট্রি, তাহলে সঠিক উত্তর হবে। এরকমই পরীক্ষায় দেবে, এই লাইনটা তুলে দেবে, হ্যাঁ এরকম একটা কোথায় ভুল আছে এরও কারেকশান। এটা তো শুধু নাউন করা আছে এখন ধরো, কিন্তু যখন হচ্ছে অল থাকবে তখন তো মিক্সড থাকবে, তখন তার নাউন বলে ধরতে পারবে না, নাউনের ভুল বলে। তখন তোমাকে এই রুলসগুলো তোমাকে মনে রাখতে হবে যে প্রেপোজিশন আগে পরে আছে মানে সিঙ্গুলার হবে, প্রেপোজিশন আগে পরে থাকলে সিঙ্গুলার নাউন হবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। পরেরটাও সিমিলার মিস্টেক আছে এখানে, বুকস আছে, বুকস আফটার বুকস উইদাউট টেকিং ব্রেক, যে সে বইয়ের পর বই পড়ে যাচ্ছে কোনো রকম ব্রেক না নিয়ে। তো এখানে সি রিড বুক আফটার বুক, এই যে তাহলে বুক আফটার বুক, বুক আফটার বুক। ঠিক আছে, এটা বুঝতে পারলে সবাই বলো। হিমাদ্রি,
হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, রিয়া ক্লিয়ার হয়েছে বলো? স্যার এগুলো কি আগের পিডিএফ নাকি আর নতুন এগুলো? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। পিডিএফটা ওই মানে স্ট্যান্ডার্ড পিডিএফ, তো ওই জন্য ফরম্যাট তো সেমই আছে, নতুন করে বানানোর দরকার নেই এগুলো, ঠিক আছে? রুলস তো চেঞ্জ হয় না, ঠিক আছে? আর এগুলো সুন্দর করে বানিয়েছি আমি, মানে ফরম্যাটটা ঠিকঠাক করে সাজিয়েছি, উদাহরণগুলো সব ঠিকঠাক করে দেওয়া আছে। যেগুলো যেগুলো মডিফাই করা দরকার সেগুলো মডিফাই করেছি আমি আস্তে আস্তে, ঠিক আছে? মানে যেগুলো আরও নতুন নতুন, বা যেগুলো কিছু হয়তো তখন স্কিপ করে গেছি তখন হয়তো, সেগুলো ঢোকাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? এটাতে কোনো মডিফাই করতে হয়নি, সব ঠিকঠাকই করা আছে, সুন্দর করে করা আছে। অনেক লেন্দি পিডিএফ এটা আছে, প্রায় ধরো 41টা মতো আছে, 41টা মতো পেজ আছে। তাহলে আর এইটার 4 5 6টা দেখাচ্ছি না, কারণ ওই একইভাবে লেখা আছে জিনিসগুলো, একটা বুঝলেই তো হয়ে গেল, ঠিক আছে? এইবারে হুম যেটা হচ্ছে পরের রুলসটাতে যাচ্ছি আমি, ঠিক আছে? ও হ্যাঁ, আর একটা ভুল দেখায় এখান থেকে, সেটা বলে দিই, যে এখান থেকে নাউন থেকে আর একটা ধরনের ভুল দেখায়, ঠিক আছে? সেটা এখানে উল্লেখ করা আছে এখানে, যে এই যে লেখা আছে যে হুম যে অ্যানাদার টাইপ অফ এরর্স, ঠিক আছে? এছাড়া এখান থেকে অন্য এক ধরনের ভুল দেয়, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে এইরকম, এই যে আমরা তো দেখলাম যে প্রেপোজিশন, মানে সিঙ্গুলার প্লুরাল নাম্বারে ভুল দেয়, কিন্তু আর একটা ভুল দেয়, সেটা হচ্ছে কি এই যে একটা হচ্ছে যে প্রেপোজিশনাল মিস্টেক দেয়। প্রেপোজিশনাল মিস্টেক মানে এখানে ডে আফটার ডে লেখা আছে, ঠিকই আছে, ডে এই যে এখানেও ডে লিখেছে, এখানেও ডে লিখেছে, তাহলে তুমি তো এখান থেকে বলবে যে সাথে ঠিকই আছে তাহলে, কিন্তু না, এখানে দেখো লক্ষ্য করে ডে আফটার ডে, ডে বাই ডে লেখা আছে, কিন্তু নিয়ম হচ্ছে এখানে হবে ডে আফটার ডে। তাহলে এখানে যদিও সিঙ্গুলার প্লুরালের কোনো ভুল দেয়নি, কিন্তু তা সত্ত্বেও এখানে প্রেপোজিশনের ভুল আছে, ডে আফটার ডে, বুঝলে? তো এটাও দেখতে হবে, এটাও খেয়াল করতে হবে। যেমন এখানে আছে সিটি বাই সিটি, হুম তা সিটি বাই সিটি হবে না। স্যার বলছি, একটা কথা ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, আপনি বলেন প্রিপোজিশন যদি থাকে, হুম। প্রিপোজিশনের আগে পরে নাউন থাকলে সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার ফর্ম হবে, প্লুরাল হবে না। তো ওখানটাতে ডে বাই ডে ছিল, তাহলে বাই তো আমার প্রিপোজিশন, তো তার আগে ওখানে হলো না, তাহলে কি আমি এখানে কি আফটার থাকলে, মাঝখানে কি থাকলে কি দুদিকে নাউন থাকলে সেটা কি প্রিপোজিশন হবে, নাকি শুধুমাত্র ওই ডে বাই ডে ওই ওটার ক্ষেত্রে হবে? ওই জায়গাটা ক্লিয়ার হলো না। গুড পয়েন্ট বলেছো, ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি মানে আমি আফটারটাকেই ধরে বলেছিলাম প্রেপোজিশন হিসেবে, কিন্তু এখানে যেটা হচ্ছে যে সঠিক প্রেপোজিশন হচ্ছে আফটার, ঠিক আছে, নট বাই বা টু। হুম সঠিক আফটারটা এখানে আচ্ছা। প্রেপোজিশন নেই, কিন্তু ওখানে আরও এলাবোরেটলি যদি বলা যায় সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র আফটারটাকেই কনসিডার করা হবে, বাকি প্রিপোজিশন কনসিডার করা হবে না, ঠিক আছে? যেমন বাই, টু, এগুলো কনসিডার করা হবে না। হবে না, আচ্ছা। হ্যাঁ, ওই জায়গাটাই ক্লিয়ার হয়নি আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আছে। মানে এটা ভালো বলেছো, ভালো পয়েন্ট বলেছো একদম, ভেরি গুড। সেটা হচ্ছে যে এখানে এটাই, তাহলে তোমাকে এখন সিটি বাই সিটি, মানে আমরা দেখলাম যে একটা জায়গা থেকে দু রকম ভুল আসতে পারে, মানে এগুলো হচ্ছে একদম এক্সাম বেসড কোশ্চেন, মানে এক্সাম বেসড কোশ্চেন, মানে এক্সামে এই ধরনের কোশ্চেন আছে একদম, মানে নাউন থেকে এই কোশ্চেনগুলো একটা কমন থাকে, ঠিক আছে? এখানে সিটি বাই সিটি লেখা আছে, এটা তাহলে এখানে যদিও নাউনটা ঠিক আছে, কিন্তু এখানে বাইটা প্রিপোজিশনটা এখানে মিস্টেক আছে, তো নাউন থেকেই একটা ভুল পেলাম, আমাকে সঠিক করে লিখতে হলে সিটি আফটার সিটি লিখতে হবে। লেটার টু লেটার আছে এখানে, এটাও সেম ভুল, এটা হবে না, তাহলে আমাকে ঠিক ঠিক করে লিখতে হবে লেটার আফটার লেটার, এটা হবে। আওয়ার টু আওয়ার, এটা হবে না। আওয়ার আফটার আওয়ার, এটা হবে না। ফাইল আফটার ফাইলস, এখানে দেখো একটা ফাইল এখানে আবার ঠিক লেখা আছে, একটা ফাইল সেখানে আবার এস করা আছে, তাহলে এরকম মিক্সড দিতে পারে, বিভিন্ন রকম দিতে পারে, খুব সচেতনভাবে কেয়ারফুলি দেখতে হবে হুম যে ফাইল আফটার ফাইল আছে কিনা, দুদিকেই সিঙ্গুলার, মাঝখানে আফটার প্রিপোজিশন, এই হচ্ছে ব্যাপার। এবারে তোমরা পরের 2 নম্বর রুলটা, সরি, 2 নম্বর রুলটা একটু দেখো কি লেখা আছে।
আচ্ছা, এবার যেটা হচ্ছে তাহলে দেখলে যে অ্যাপোস্ট্রফি এসটা কোথায় বসানো হয়, অ্যাপোস্ট্রফি এসটা কীভাবে বসাতে হবে তাহলে, পেনটা কোথায় গেল এক সেকেন্ড। অ্যাপোস্ট্রফি এসটা সবসময় হচ্ছে যে মানে যদি সিঙ্গুলার থাকে তাহলে হ্যাঁ তো মানে সেই নাউনটার পরে হবে, কিন্তু যদি প্লুরাল নাম্বারে থাকে তাহলে শুধুমাত্র যে অ্যাপোস্ট্রফি এসটা যেটা বসানো হবে সেটা এই যে এসের পরে বসবে, এইটা খেয়াল করো, ঠিক আছে। এই যে বয়েজ যদি বলা হয় যে, আমি লিখে দেখাচ্ছি এখানে, ধরো এক সেকেন্ড, এটা হচ্ছে বয়েজ হোস্টেল, বলো এটা কি ঠিক বয়েজ হোস্টেল? এখানে অ্যাপোস্ট্রোফি এসটা পরে হবে, হ্যাঁ, এটা মানে ভুল, এসের পরে। মানে আমাদের এক্সামে এই ধরনের একটা এরর দিতে পারে, ঠিক আছে। আমাকে এখানে যদি দেখো বয়েজ হোস্টেল মানে একটা ছেলের হোস্টেল নয়, মানে এখানে ছেলেদের হোস্টেল, তাহলে এই নাউনটা আমার হচ্ছে বয়েজ হবে প্রথমত, কারণ এখানে ছেলের হোস্টেল না, ছেলেদের হোস্টেল। তাহলে যদি বহু বচনে হয়, যদি প্লুরাল নাম্বারে হয়, তাহলে অ্যাপোস্ট্রফি হ্যাঁ শুধু সাইনটা এখানে বসবে, এই অ্যাপোস্ট্রফি কমাটা এখানে বসবে, এখানে এসটা, আর ডবল এস এখানে হবে না, মানে এখানে পুনরায় এস লেখা দরকার নেই, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি কমাটা এখানে দিলে হবে, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি সাইনটা দিলে হবে। তারপর এখানে বয়েজ হোস্টেল যেমন ছিল এটাই এখানে বলেছে। টু শো প্লুরাল পজিশনস পুট অ্যান অ্যাপোস্ট্রফি আফটার এস, ঠিক আছে, অর্থাৎ এসের পরে যদি প্লুরাল পজিশন বোঝায়, মানে অধিকারে থাকা বোঝায় কোনো কিছু, তখন তার পরে বসাতে হবে। যেমন বয়েজ নাইট আউট, ছেলেদের রাত্রিবেলা বেড়ানো, এখানে বয়েজ নাইট আউট, এখানে এসের পরে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়েছে, এটা হচ্ছে কারেক্ট। কিন্তু যদি বলা হয় বয়েজ এর পরে যদি বসে তখন হচ্ছে ভুল হতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে, এই উদাহরণগুলো দেওয়া আছে প্রচুর পরিমাণে, এখানে দেখো এখানে লেখা আছে যে যে কারেক্ট এগুলো এদিকে লেখা আছে কারেক্ট ইউজগুলো কোনগুলো, সঠিক ব্যবহার কোনগুলো, এদিকে লেখা আছে ভুল ব্যবহার কোনগুলো। তাহলে দুটো পাশাপাশি কম্পেয়ার করলেই বুঝতে পারবে যে যদি এক্সামে থাকে গার্লস ড্রেসেস, মেয়েদের পোশাক, এখানে মেয়ের পোশাক না, মেয়েদের পোশাক বোঝাচ্ছে, ঠিক আছে, তখন সেক্ষেত্রে হবে গার্লসের পরে এস হবে, এসের পরে অ্যাপোস্ট্রফি চিহ্নটা দিতে হবে। যেমন ড্রেসেস ওন বাই সেভারাল গার্লস, মানে এখানে মেয়েদের পোশাক মানে বোঝাচ্ছে যে মেয়ের পোশাক না, কোনো পার্টিকুলার মেয়ের পোশাক না, মেয়েদের অনেক, মানে কমন বোঝাচ্ছে এটা, তখন সেক্ষেত্রে এসটা এরকমভাবে হবে। আচ্ছা, টিচার্স লঞ্চ, অর্থাৎ টিচারদের হচ্ছে লাউঞ্জ মানে যেটা আছে যেখানে বসা হয় বা হচ্ছে যেখানে রেস্ট নেওয়া হয়, ঠিক আছে, যেখানে গল্প করা হয় সেই জায়গাটা টিচার্স লাউঞ্জ বলা হচ্ছে। তো টিচার্স যেখানে, এখানে তাহলে কি কোনো পার্টিকুলার টিচার্স নয়, হুম তো এখানে তাহলে অ্যাপোস্ট্রোফি এইভাবে হবে। ডগস টয়েজ, অর্থাৎ ডগস, ঠিক আছে, ডগেস টয়েস, এখানে একই রকমভাবে এটা করা আছে, ঠিক আছে। তাহলে এটা দেখলে তোমরা, ঠিক আছে, কীভাবে অ্যাপোস্ট্রোফি, এই ভুলটা তাহলে হবে না, তাহলে মানে তিনটে ভুল শিখলাম, তাহলে তিনটে ভুলকে কারেকশন করা শিখলাম। এবার বলেছে রুল বি, মানে সরি রুল 2 তো হলো, এটা রুল 2 এর আর একটা ভাগ আছে, সাব ক্লাসিফিকেশান যাকে বলা হয়, রুল 2 বি। এটা কি বলেছে একটু পড়ে নাও, ঠিক আছে। ঠিক আছে, পড়লে আচ্ছা, এটা পড়ে মোটামুটি বুঝতে পেরেছি আশা করি কী বলা হয়েছে এখানে।
ঠিক আছে, যে বলেছে উইথ এ সিঙ্গুলার কম্পাউন্ড নাউন, অর্থাৎ কম্পাউন্ড নাউন মানে কি যৌগিক নাউন, যৌগিক নাউন মানে যেখানে হচ্ছে যে একের বেশি নাউন বলছি থাকবে সেগুলোর সঙ্গে কী হবে অ্যাপোস্ট্রোফি যোগ করবে। ঠিক আছে, আচ্ছা, যৌগিক কম্পাউন্ড নাউন যেমন কি মাদার ইন স্ক্রিনে ল। ইসে লেখা আসছে না। লেখা আসছে না? আচ্ছা, লেখাটা নিচে আছে, হ্যাঁ। এই যে তাহলে এখানে যৌগিক কম্পাউন্ড নাউন বলতে কীরকম বোঝাচ্ছে এখানে তাহলে এইটা, এই যে তাহলে এখানে অর্থাৎ দেখো এখানে হাইপেন দিয়ে দিয়ে অনেকগুলো নাউন লেখা আছে, সিস্টার, ইন, অডিওটা ক্লিয়ার নয়। অডিও ক্লিয়ার না, এক সেকেন্ড দাঁড়াও, ঠিক আছে দেখছি। সে স্ক্রিনে লেখাও আসছে না। হুম হুম হুম, দেখছি দেখছি, একটু দাঁড়াও। আমি একটু কানেক্ট করছি, একটু সমস্যা আছে নেটের একটু। দেখো তো, এটা দেখা যাচ্ছে এবারে? দেখো এবারে রিয়া, দেখো তো ক্লিয়ার হয়েছে এটা, দেখো তো। না স্যার, আসছে না। মানে ভয়েসটা ক্লিয়ার হয়েছে কিন্তু স্ক্রিনে কোশ্চেন আসছে না। ও, স্ক্রিনটা ইয়ে হয়েছে। এবারে হয়েছে মনে হচ্ছে। হয়েছে এবারে হয়েছে। না? হয়েছে, এবার হয়েছে হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, তাহলে এই যে কম্পাউন্ড নাউন মানে কি যেখানে হচ্ছে যে একের বেশি নাউন থাকবে, অর্থাৎ যেখানে হাইপেন দিয়ে দিয়ে যোগ করা হবে, ঠিক আছে, তাকে কম্পাউন্ড নাউন বলা হচ্ছে। হুম, যেমন হচ্ছে যে উইন্টার জ্যাকেট, তাহলে ধরো শীতের জ্যাকেট, অর্থাৎ উইন্টার হচ্ছে এখানে নাউন, তার সঙ্গে হাইপেন দিয়ে লিখলো জ্যাকেট, উইন্টার জ্যাকেট। ঠিক আছে, ধরো আম, তারপরে ধরো যদি বলা হয় টয় ট্রেন, খেলনা রেলগাড়ি, টয় ট্রেন, তো এগুলো কি সবাই, টয়টাও হচ্ছে এখানে হচ্ছে তোমার হচ্ছে খেলনা মানে নাউন, ট্রেনটাও হচ্ছে এখানে নাউন, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে কম্পাউন্ড নাউন মানে কি যৌগিক নাউন, দুটো নাউনকে এখানে যুক্ত করা হয়েছে, কম্পাউন্ড নাউন, এই জন্য, ঠিক আছে, বলা হচ্ছে। হুম, তো ঠিক একই রকমভাবে এখানেও এগুলোকেও বলা আছে কম্পাউন্ড নাউন, যেমন এখানে যে কমান্ডার ইন চিফ, ঠিক আছে, তাহলে কি কমান্ডার হচ্ছে এখানে একটা নাউন, এখানে চিফ হচ্ছে একটা নাউন, ঠিক আছে, তো এগুলো সব হচ্ছে কম্পাউন্ড নাউনকে যোগ, তাহলে কম্পাউন্ড নাউন যখন হবে তখন তার ক্ষেত্রে আমাকে এই যে অ্যাপোস্ট্রফি এসটা কোথায় লিখবো আমি, ঠিক আছে, ধরো সিস্টার ইন লজ রেসিপি, ঠিক আছে, শাশুড়ি মার রেসিপি, তাহলে এখানে সিস্টার ইন লজ, তাহলে সিস্টার্সের পরে হবে না, তার লজের পরে হবে। হুম, ঠিক আছে, যেমন হচ্ছে এখানে কমান্ডার্সের পরে হবে না, চিফের পরে হবে। অ্যাটর্নি অ্যাট ল, ব্রিফ কেস, ঠিক আছে, অর্থাৎ এই যে সন ইন লজ, জামাইবাবুর প্রমোশন,
তাহলে এখানে লজ, তাহলে এখানে শন ইন লজ এর পরে হবে অ্যাপোস্ট্রোফি এসটা, এইটা দেখতে হবে খেয়াল করে। তারপরে এবারে রুল নাম্বার 2টা দেখো, রুল নাম্বার 2C দেখো, এর সাব ক্লাসিফিকেশন অনেকগুলো আছে, রুল নাম্বার 2টা অনেকটা লেন্দি। এই যে এখানে লেখা আছে রুল নাম্বার 2C, 2 হচ্ছে সি, এটা এখানে কি বলা হয়েছে, যদি কম্পাউন্ড নাউনকে প্লুরাল করতে হয় তখন সেক্ষেত্রে আমরা এসটা কোথায় বসাবো। ধরো এটা এতক্ষণ আমরা শিখলাম, ধরো যে কম্পাউন্ড নাউন যদি সিঙ্গুলার হয় তার ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এসটা কোথায় বসাবো, অ্যাপোস্ট্রফি এসটা আমরা শেষে বসাবো। এবার আমরা দেখবো যে কম্পাউন্ড নাউনকে যদি প্লুরাল করতে হয় তখন আমরা মানে যে এস বাই এস বসাতে হয় সেইটা কোথায় বসাবো, সেইটা বসানোর নিয়ম হচ্ছে কি, আচ্ছা আমি লিখে দেখাচ্ছি তাহলে ভালো হবে। একটা ধরো, তখন আমি লিখবো যে এখানে ধরো ব্রাদার ইন ল, তো আমার মানে কি, যেটা হচ্ছে যে শালাবাবু, ঠিক আছে, তাহলে ব্রাদার ইন ল। এবারে আমি যদি বলি যে ব্রাদার ইন লজ, মানে এটা হচ্ছে যে শালাবাবুর টাকা, তাহলে হচ্ছে কি, তখন আমি অ্যাপোস্ট্রফি এসটা ঠিক এইখানে দেব, লজের পরে এখানে দেব। কিন্তু যদি বলা হয় যে শালাবাবুদের টাকা, মানে কি এখানে তখন আমি অ্যাপোস্ট্রফি এসটা কোথায় দেবো, তাহলে তখন আমি এইখান লিখবো, তখন আমি ব্রাদার্স লিখবো, তারপরে ইন লিখবো, তারপর এখানে লজ লিখবো, ঠিক আছে, তারপরে আমি অ্যাপোস্ট্রফি এস দেবো, শালাবাবুদের টাকা, তখন এইখানে অ্যাপোস্ট্রফি হবে না, এখানে শুধু এসটা হবে, মানে এটা বহু বচনের এস, আর এটা হচ্ছে পজিশন বোঝাচ্ছে, পজিশন মানে কি, যে অধিকারে থাকা বোঝাচ্ছে, ঠিক আছে, এইটা খেয়াল করতে হবে, পরীক্ষাতে এই ধরনের ভুল দেয়, ঠিক আছে। তাহলে এতগুলো জিনিস আমরা পরপর শিখলাম, এটাই এখানে ভেঙে ভেঙে বলা হয়েছে, ঠিক আছে। এই দেখো ওটাকেই বলা হয়েছে এখানে, এই যে অনেক উদাহরণ দেওয়া আছে এখানে, দেখো এই যে বলা হয়েছে এটা ব্রাদার্স ইন লজ কার, এখানে ব্রাদার্স করা হয়েছে, এখানে লজের পরে অ্যাপোস্ট্রফিতে কার লিখেছে। মাদার্স ইন লজ ভিজিট, ঠিক আছে, মায়েদের হচ্ছে মায়েদের মাদের, এই যে শাশুড়ি মায়েদের হচ্ছে ভিজিট, ঠিক আছে। ফাদার্স ইন লজ অ্যাডভাইস, শ্বশুর মশাইদের অ্যাডভাইস, শ্বশুর মশাই মানে কি, একটাকে শ্বশুর মশাই কটা হয়, একটাই হয়, এখানে শ্বশুর মশাই বলতে কি বলছে যে অনেকে শ্বশুর মশাই বলতে পারে, ঠিক আছে, বা হচ্ছে যে জ্যাঠতুতো খুড়তুতো এগুলো হতে পারে, ঠিক আছে। সিস্টার্স ইন লস অ্যাজ ড্রেসেস, একই রকমভাবে এখানে, তাহলে এই সিঙ্গুলার প্লুরালটা এটা মনে রাখতে হবে, ঠিক আছে। সিঙ্গুলার কীভাবে করা যায়, প্লুরাল কীভাবে করা যায়, সহজ উপায়, যেমন আমরা নাউন থেকে নাউন সিঙ্গুলার প্লুরাল করি তেমনই করব, আমরা বয়ের সঙ্গে বয়েস করি, পেনের সঙ্গে পেন্স লিখি, ঠিক একই রকমভাবে লিখব। লজের সঙ্গে কোনো রকমভাবে সিঙ্গুলার প্লুরাল করা যায় না, মেন তখন হচ্ছে কি, তখন হচ্ছে এখানে দেখো এই ক্ষেত্রে মেন ওয়ার্ড কোনটা, এই যে 5 নম্বরটা দেখো, এই ক্ষেত্রে মেন ওয়ার্ডটা কোনটা, মেন ওয়ার্ডটা হচ্ছে তোমার হচ্ছে এখানে এইটা, মেন ওয়ার্ড হচ্ছে এখানে সনসটা আছে এখানে মেন ওয়ার্ড, তুমি এর সঙ্গে চেঞ্জ করবে, সিঙ্গুলার প্লুরাল করবে, এর সঙ্গে শুধু অ্যাপোস্ট্রফি এসটা শেষে যোগ হয়, অ্যাপোস্ট্রফি এস তো সবসময় শেষেই যোগ হয়, ওই জন্য শেষে যোগ করা হবে। এবারে এরপরে আরও আছে দেখো, তাহলে এটা বোঝা গেছে, বলো দিয়ে বলো, রিয়া বলো আনসার একটু করবে বলবেন, তো, ক্লিয়ার হলো না স্যার। ক্লিয়ার হলো না? আহ, এট- এটা আর একবার একটু বলবেন, ক্লিয়ার হলো না। আচ্ছা ঠিক আছে, ওই জন্য আমি জিজ্ঞেস করছি বারবার করে। আচ্ছা দেখো, এটা হচ্ছে যে এখানে আমি দুটো রুল দেখালাম, প্রথমত দেখালাম কি, ধরো আমরা তো এখন শিখছি যে অ্যাপোস্ট্রফি এসটা কীভাবে যোগ করব, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এসটা আমরা কোথায় ইউজ করব এইটা আমরা শিখতে চাইছি এখন। এবারে কি, অ্যাপোস্ট্রফি এস কোথায়
কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে, কম্পাউন্ড নাউন যদি হয় তার ক্ষেত্রে আমরা কোথায় যোগ করব। তাহলে আমি তাহলে নর্মাল দেখি কেসটা, তাহলে আগে প্রথমে দেখি নর্মালি আমরা কোথায় ইউজ করি। ধর আমি বললাম কি যে এটা হচ্ছে রামের বই, তাহলে আমি রাম লিখলাম, রামের বই, তাহলে আমি এখানে রামের পরে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়ে এস লিখবো, রামের বুক, রামের বই। এবারে রামটা তো আর কম্পাউন্ড নাউন নয়, রামটা কি কম্পাউন্ড নাউন বলো? না স্যার, সিম্পল নাউন, ঠিক আছে। নাউন। এবারে আমি যদি এটা কম্পাউন্ড নাউন উদাহরণ যদি লিখি, হ্যাঁ। তখন আমি ধরো এখানে লিখলাম যে ফাদার ইন ল, ফাদার ইন ল, এটা হচ্ছে একটা কম্পাউন্ড উদাহরণ। এবারে আমি লিখতে চাইছি যে আমি শ্বশুর মশাইয়ের বাড়ি, তাহলে আমি তখন কি করব, তখন আমি অ্যাপোস্ট্রফি এসটা যেমন রামের পরে বসিয়েছিলাম, ঠিক এটা তো একটা পুরো কম্পাউন্ড নাউন, এটা অল টুগেদার, মানে একসঙ্গে এটা একটা কম্পাউন্ড নাউন। তাহলে আমি কি তখন কি ফাদারের পরে লিখবো অ্যাপোস্ট্রফি এস? না, আমি শেষেই যোগ করব, মানে অর্থাৎ এই যেখানে লটা লেখা আছে আমি ঠিক লর পরে এখানে লিখব, ঠিক আছে। অর্থাৎ আমি এরকম লিখবো যে লস, ফাদার ইন লস, তারপরে অ্যাপোস্ট্রফি এস চিহ্ন দেব, এইখানে লিখবো আমি, ঠিক আছে। অর্থাৎ শেষে যেমন লিখি তেমন শেষেই আমি লিখবো, সেটা কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে হোক সিম্পল নাউনের ক্ষেত্রে হোক, এখানে কোনো কনফিউশনের কোনো কারণ নেই। অ্যাপোস্ট্রফি এস সবসময় শেষে যোগ হয়, ইন বোথ কেস অলওয়েজ, বাস এখানে আলাদা করে কিচ্ছু মনে রাখা দরকার নেই। এবার যেটা মনে রাখার বিষয় হচ্ছে কি, যে ধরো আমি এবারে আমি যদি বললাম যে শ্বশুর মশাইদের বাড়ি, ঠিক আছে, তখন আমি কি করব, তখন আমি এখানে তো ফাদার করলে হবে না, ফাদার করলে তো একজন বোঝাচ্ছে, শ্বশুর মশাইদের তো বোঝাবে না, তখন আমি কি করব, তখন আমি কি ফাদার্স লিখবো না, তাই তো, তখন তো আমি বহু বচন বোঝালে তখন আমি ফাদার্স লিখতে হবে আমাকে, এই তো ফাদার্স লিখলাম, ফাদার্স, তারপরে ফাদার ইন ল যেমন লিখতাম তেমন লিখলাম, তারপরে আমি এখানে অ্যাপোস্ট্রফি যেমন লিখি তেমন লিখবো, ঠিক আছে। এটাই হলো ব্যাপারটা, আর কিছু নয়, ঠিক আছে। এবার পরীক্ষাতে তোমাদের কি ভুল দেয় বলো তো, ধরো এইখানে করে দিল হ্যাঁ কি, স্যার, বুঝলাম। এইখানে করে দিল, এই ধরো এইখানে করে দিল যে এইখানে ধরো এইখানে লসটা না লিখে, হুম এইখানে লস, এইখানে এইখানে অ্যাপোস্ট্রফি এসটা দিল না, এটা দিলে তো ঠিক হয়ে যেত, কিন্তু তারা কি করলো যে এইখানে করে দিল, এইখানে এইখানে অ্যাপোস্ট্রফি এস করে দিল, এইখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে দিল, এখানে করলে কি হবে, এটা তো ভুল হয়ে যাবে, কারণ এটা আমাদের একটা সিঙ্গেল ওয়ার্ড, মানে যখন আমি কম্পাউন্ড নাউন মানে কি, এটাকে আমি একটাই ওয়ার্ড হিসেবে ধরবো, যদিও এখানে তিনটে শব্দ আছে ফাদার ইন ল, কিন্তু যখন আমি এটা কম্পাউন্ড নাউন হচ্ছে তখন এটা একটা ইউনিট হচ্ছে, একটাই ওয়ার্ড হচ্ছে, ধর এখানে মানে সিঙ্গেল হিসেবে ধরা আছে, সিঙ্গেল ইউনিট, সিঙ্গেল হিসেবে ধরা হচ্ছে, সিঙ্গেল ইউনিট বলে ধরা হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে ভুল, তোমাদের বুঝতে পেরেছো আশা করি। হ্যাঁ স্যার। ঠিক আছে, এটাই। রিয়া এবার বোঝা গেছে তো, নাকি ডাউট আছে বলো? না স্যার, এবার বুঝতে পেরেছি। আর আমি তাহলে একটা কোশ্চেন করছি আমি, তাহলে এবার উত্তরটা দাও তাহলে দেখি, যদি বুঝতে পারছো ভালো, তাহলে কোশ্চেন করছি এবারে। ধরো এখানে আমি লিখলাম সেকেন্ডটা কি হচ্ছে, সিস্টার ইন ল
সিস্টার ইন লস হাউস, ঠিক আছে, যে মানে শালিদের বাড়ি, ঠিক আছে। তাহলে এখানে আমি এটাকে এখন করতে চাইছি যে শালিকাদের বাড়ি, অর্থাৎ অনেকগুলো শালি তাদের বাড়ি, ঠিক আছে। তাহলে আমি এসটা কোথায় অ্যাড করবো তাহলে? স্যার সিস্টারের পরে অ্যাড করব, তখন আমাকে এখানে, সিস্টার্স ইন ল হ্যাঁ, হবে, তখন এখানে সিস্টার লস ইন ল যেটা হবে, আছে। ঠিক আছে। এটাই অ্যাপোস্ট্রফি সবসময় সব ক্ষেত্রে শেষে হবে, কখনোই আগে হবে না, এটাই হচ্ছে মেন কথা। এখানে আর গোলানো কিচ্ছু নেই, ঠিক আছে। সহজ জিনিসটা মানে বেশি, সহজ জিনিসকে বেশি ঘাঁটালে কি হয়, ঠিক আছে, তেতো হয়ে যাবে তখন, মানে তখন সেটা জটিল হয়ে যাবে। সহজ জিনিসকে বেশি ঘাঁটালে কঠিন হয়ে যাবে তখন। এবারে এখানে ওই রুল নাম্বার 2 এ ডি একটা আছে, এটা দেখো, ঠিক আছে। এখানে বলা হয়েছে যদি যে টু পিপল পজেস দ্য সেম আইটেম অর ওনারশিপ ইজ শেয়ার্ড, তাহলে যদি দুটো ব্যক্তি আলাদা ব্যক্তি, দুটো আলাদা ব্যক্তি কিন্তু তাদের 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 যদি তাদের অধিকারে থাকে কোনো একটা জিনিস, তখন সেক্ষেত্রে আমরা কি করব, তখন সেক্ষেত্রে আমরা এসটা কোথায় অ্যাড করব, অ্যাপোস্ট্রফি এসটা কোথায় অ্যাড করব? এক্ষেত্রেও শেষের নামের পরে হবে, ঠিক আছে। যেমন কি ধরো জন এবং ম্যারি, জন এবং ম্যারি ধরো হচ্ছে দুই ভাই, দুই ভাই, ঠিক আছে, তাদের নাম জন এবং ম্যারি, তাদের একটা বাড়ি আছে, ঠিক আছে। তাহলে জন এবং ম্যারিজ হাউস, আমি এখানে যদি লেখা হতো জনের বাড়ি এবং এবং হচ্ছে ম্যারির বাড়ি, জনস অ্যান্ড ম্যারিজ হাউস, তখন কিন্তু বোঝাতো কি যে জনের আলাদা বাড়ি, ম্যারিরও আলাদা বাড়ি। কিন্তু এখানে বোঝাচ্ছে কি যে বাড়িটা একটা, বাড়িটা একটা, তাদের হচ্ছে দুই ভাই, একটাই বাড়ি, ঠিক আছে, বাড়ি একটা। এই হাউসটা হচ্ছে একটা, ঠিক আছে, হাউসটা হচ্ছে একটা, এখানে ব্যক্তি থাকে দুজন, দুটো রুম আছে, ব্যক্তি থাকে দুজন, ঠিক আছে। এই হাউসটা হচ্ছে একটা এখানে, তাহলে এখানে শেষের নামের পরে হবে। কিন্তু আমি বললাম কি, ধর যদি এরকম লেখা হয় রাম, রামের পরে অ্যাপোস্ট্রফি এস এবং অ্যান্ড শ্যাম, শ্যামের হাউস, তখন সেক্ষেত্রে কি দুটো বাড়ি আঁকতে হবে তোমাকে, তখন এই একটা বাড়ি, এই একটা বাড়ি, তখন দুটো বাড়ি বোঝাবে, রামের বাড়ি এবং শ্যামের বাড়ি। রামের বাড়ি এবং শ্যামের বাড়ি পাশাপাশি, বোঝা গেল? এটাই বলেছে আর কি। এই দেখো এখানে বলেছে, দেখুন যেমন কি স্ক্রিনটা খালি ফ্ল্যাকচুয়েট করছে খালি, একটু দাঁড়া, একটু চেপে গেছে লেখাটা, একটু সমস্যা হয়ে গেল। যেটা এখানে যেটা দেখেছি, এই যে দেখো, তাহলে পেটারে পেটার এবং সুসান স্কার, মানে বলো তো দেখি তাহলে এখানে গাড়ির সংখ্যা কতগুলো হবে, তাহলে এখানে একটা হবে নাকি দুটো হবে? স্যার একটা হবে। একটা হবে, ঠিক আছে। আচ্ছা ধরো আমি এইখানে লিখে দিলাম যে এখানে একটা পেটারের পরে এখানে আমি অ্যাপোস্ট্রফি এস লিখলাম, তখন গাড়ির সংখ্যা কটা হবে তাহলে? স্যার দুটো হবে, দুটো হবে, দুজনের আলাদা আলাদা গাড়ি। দুজন আলাদা আলাদা গাড়ি, ঠিক আছে। এটাই আছে খুব ভালো। এই একটা উদাহরণ এখানে দিচ্ছে, অ্যালেক্স এবং জ্যামিস ওয়েডিং। দেখো তাহলে এখানে দেখো এই যে এখানে অ্যালেক্স হচ্ছে ছেলে, জ্যামি হচ্ছে মেয়ে, তাদের বিয়ে হচ্ছে, ভাবো। এইখানে যদি এরকম করা হতো যে অ্যালেক্স এবং হচ্ছে জ্যামিস হচ্ছে বিয়ে হচ্ছে, মানে কি দুজনে আলাদা আলাদা ব্যক্তি, মানে এ অন্যজনকে বিয়ে করছে, অন্যজনকে বিয়ে, এরকম বোঝাতো। এখানে যেটা কি তাহলে যে ওয়ান ওয়েডিং ইভলভিং বোথ অ্যালেক্স অ্যান্ড জেমি, এখানে বোঝাচ্ছে যে মানে এখানে শেয়ার বোঝাচ্ছে যে বিবাহটা
মানে মিউচুয়াল, ঠিক আছে, উভয়ের সঙ্গে বিবাহ হচ্ছে, তখন এখানে মিউচুয়াল মানে কি, ছেলে একটা মেয়ে একটা, তাদের মধ্যে বিবাহ হচ্ছে, এখানে দুই ব্যক্তির মধ্যে বিবাহ হচ্ছে, তাদের মধ্যে একটা শেয়ারিং হয়েছে, এখানে এখানে অ্যালেক্স এবং জেমি, তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এখানে এটাই ওয়েডিংয়ের সম্পর্ক রয়েছে, এই জন্য এখানে সিঙ্গেল এস যোগ করা হয়েছে এবং সেটা পরের ব্যক্তির নামের মানে শেষ শেষ ব্যক্তির নামের সাথে যোগ করা হয়েছে। আচ্ছা, জাপানের টম অ্যান্ড জেরি, জাপানের ক্যারেক্টার টম অ্যান্ড জেরি হচ্ছে অ্যাপার্টমেন্ট, টম এবং জেরি অ্যাপার্টমেন্ট, তাহলে কতগুলো এখানে, তাহলে দুটো না একটা? স্যার একটা অ্যাপার্টমেন্ট, একটা একটা অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট। যদি বলা হতো যে টমের অ্যাপার্টমেন্ট এবং জেরির অ্যাপার্টমেন্ট, মানে কি, তাহলে টমের অ্যাপার্টমেন্ট আলাদা, জেমির অ্যাপার্টমেন্ট আলাদা, টমের লেখা হলে, ঠিক আছে। ডেভিড এবং লিসাস ডগ, ঠিক আছে, অর্থাৎ ডেভিড এবং লিসার হচ্ছে একটাই ডগ আছে, দুটো নেই, তাদের শেয়ারিং আছে, এখানে তাদের এখানে ওনারশিপ বোঝাচ্ছে, তাদের জয়েন্ট ওনারশিপ বোঝাচ্ছে, এটা হচ্ছে ব্যাপার। পরের টাওয়ার অলরেডি তোমরা জেনে গেছো, রুল নাম্বার 2E যেটা করা আছে সেটা তোমরা অলরেডি জেনে গেছো, অলরেডি রুল নাম্বার 2E-তে আমি যেটা বলে দিয়েছি অলরেডি, ওটাকেই ভেঙে দেখানো হয়েছে ওখানে। যদি দুটো আলাদা আলাদা এস বসানো হয় তখন সেক্ষেত্রে কি বোঝাবে তাহলে, ওটাই যেটা এখন আগে দেখানো ছিল তার ব্যতিক্রম নিয়ম, ঠিক আছে। ওটা তো বুঝে গেছো, আর বলছি না আমি, তাহলে আর পরেরটা দেখো, তাহলে এখানে 2F-এ কি বলা হয়েছে এখানে, এই যে যে পার্সোনাল প্রোনাউন কোনগুলো, ঠিক আছে, এই যে হার্স, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স, ইটস, হুজ, নেভার টেক অ্যাপোস্ট্রফি, এইগুলো কখনো অ্যাপোস্ট্রফি এস নেয় না, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না? আর অডিওটা ক্লিয়ার আসছে না। এক সেকেন্ড। না স্যার। আচ্ছা, এবারে মনে হয় হয়েছে, দেখো তো। হ্যাঁ স্যার, এবারে ক্লিয়ার এসছে। আচ্ছা, আচ্ছা, এর যেটা তাহলে এখানে যেটা, এই যে এটা তো হলো, পরের যেটা হচ্ছে এখানে তোমাদের তাহলে, যে এগুলোকে বলা হয় না, এগুলোকে বলা হয় যে পার্সোনাল প্রোনাউন। এই যেখানে ইওর্স লেখা আছে, ঠিক আছে, তুমি কখনোই হচ্ছে এরকম করতে পারবে না যে ইওরের পরে অ্যাপোস্ট্রফি এস হয় না, ঠিক আছে। মানে ধরো যে দিস ইজ ইওর পেন, এটা হয় তোমার পেন, এখানে ইওরটা কি, এখানে ইওরটা হলো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, ইওরটা শুধু ইওরের কথা বলছি, এখানে ইওরটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, পেনটা হলো নাউন, দিস হলো এখানে প্রোনাউন, ঠিক আছে।
আচ্ছা, দিস ইজ ইউর পেন, তাহলে এই জায়গাতে দেখো, তাহলে এই যে এটা হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু আমি এই সেন্টেন্সটাকে যদি একটু ঘুরিয়ে লিখি তখন আমি লিখতে পারি দিস পেন ইজ ইয়োর্স। তাহলে এই সেন্টেন্সটাও ঠিক হলো কি হলো না? দিস পেন ইজ ইয়োর্স, এটাও ঠিক বাক্য, এটাও ঠিক বাক্য, কোনোগুলোতেই ভুল নেই, ঠিক আছে? শুধু ঘুরিয়ে লিখেছি আমি, দিস ইজ ইউর পেন আর দিস পেন ইজ ইয়োর্স। তখন এইখানে ইয়োর্সটা হলো কি, এখানে ইয়োরটা হলো এখানে অ্যাডজেক্টিভ, আর এইখানে ইয়োর্সটা হলো এখানে প্রোনাউন, হলো এখানে এটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে? এটা হলো তখন প্রোনাউন, আর এই প্রোনাউনটাকে বলা হচ্ছে কি, যে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন, এটা যেমন ছিল পজিটিভ অ্যাডজেক্টিভ, এটা হলো পজিটিভ প্রোনাউন। কেন পজিটিভ বলা হতো? পজিটিভ কথাটা মানে কি? পজিটিভ কথাটা মানে হচ্ছে যেটা যেটা তোমার অধিকারে থাকছে, পজিশানে হচ্ছে, যেটা 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 তোমার পজিশান বোঝাচ্ছে, ওই জন্য বলা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তাহলে তুমি বলো, এইটার পরে কখনো কি এস যোগ করা যাবে? এস যোগ করা যায় না, এটার পরে এস যোগ করতে নেই, ঠিক আছে? এটার পরে এস যোগ করলে ভুল হয়ে যাবে, শুধুমাত্র এটাই হবে। দিস পেন ইজ ইয়োর্স। তাহলে যেমন এখানে আছে দ্যাট বুক ইজ হার্স, ঠিক আছে, এটা হয় তার বই। দিস সিট ইজ আওয়ার্স, এটা হয় আমাদের সিট। দ্য হাউস ইজ দেয়ার্স। হুম এটা হলো, তাহলে তাহলে বলো, এটা কি ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবারে যেটা হচ্ছে পরেরটা যাই তাহলে, ঠিক আছে? এই যে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে এটা সেটা তো হলো, কতটা হলো দেখে, টু এফটা হয়েছে, আচ্ছা এফটা হয়েছে, এবার টু জিতে আছে, টু জিতে একটা রুলস আছে এখানে, এই যে এই যে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি এবং অ্যাপোস্ট্রফি যেটা ইউজ করা হয়, ঠিক আছে, ফর লিভিং থিংস, ফর লিভিং থিংস, লিভিং থিংসের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? আর ফর নন লিভিং থিংস উই ইউজ অফ। ব্যাপারটা যে বুঝিয়ে বলি, ঠিক আছে? দেখো, লিভিং থিংস মানে কি? যেগুলো জীবন আছে, যেমন কি গার্লস, একটা মেয়ের তো জীবন অবশ্যই আছে, এটা জীবিত, ঠিক আছে? তারপর হচ্ছে ডগস, ডগস ডগস মানে হচ্ছে যেটা, ঠিক আছে, এটা জীবিত প্রাণীকে বোঝাচ্ছে। ফ্রেন্ডস, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারবো, কিন্তু যদি বলি আমি, যে যদি বলি ধরো এরকম যদি লিখি, এক্সাম এরকম দিল, যে বললো যে টেবিলস লেগ, টেবিলস লেগ ইজ ব্রোকেন, এইখানে কোথায় ভুল আছে? তাহলে টেবিলস লেগ ইজ ব্রোকেন, এইখানে এই পার্টটাতে ভুল আছে, এই পার্টটাতে ভুল আছে, কারণ টেবিলটা কোনো জীবিত ব্যক্তি নয়, জীবিত ব্যক্তি হোক বা প্রাণী হোক নয়, টেবিলটা হলো একটা নন লিভিং জড় বস্তু। তাহলে জড় বস্তুর ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস লিখি না, এটা মনে রাখবে। আমরা জড় বস্তুর ক্ষেত্রে লিখি অফ, লিখি, মানে অ্যাপোস্ট্রফি এসটার ব্যাপারটা বলতে বোঝানো কেন, এটা হচ্ছে যে যাকে বলা হয় পজিশন বোঝায়, সম্বন্ধ বোঝায়, ঠিক আছে? হুম তাহলে আমরা এখানে অফ দিয়েও লিখতে পারি। তাহলে কি লিখতে পারি? যে ধরো দ্য লেগ, দ্য লেগ অফ দ্য টেবিল, টেবিল ইজ ব্রোকেন, ঠিক আছে? তাহলে দ্য লেগ অফ দ্য টেবিল করতে পারি, এখানে আমরা অফ লিখতে পারি, অফ দিয়েও করতে পারি। নন লিভিং ক্ষেত্রে আমরা অফ লিখবো, আর হচ্ছে লিভিং থিং ক্ষেত্রে আমরা এস লিখবো, অ্যাপোস্ট্রফি এস। যেমন কি এখানে দ্য কারস ডোর, তাহলে যে গাড়ির দরজা, এটা কি ঠিক না? কারণ গাড়িটা হচ্ছে কোনো জীবিত কেউ নয়, ঠিক আছে, এটা হচ্ছে নন লিভিং। তখন আমরা লিখবো কি দ্য ডোর অফ দ্য কার, ঠিক আছে, দ্য ডোর অফ দ্য কার, এটা হচ্ছে ঠিক।
বুকস কাভার, তাহলে বুকস কাভার এটা হচ্ছে কি বইটা কোনো লিভিং থিংয়ের মধ্যে পড়ছে না, তখন আমরা দ্য কাভার অফ দ্য বুক, দ্য কাভার অফ দ্য বুক এটা লিখবো আমরা। এই হচ্ছে ব্যাপার। তাহলে নন লিভিং থিং ক্ষেত্রে আমরা অফ, আর লিভিং থিং ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস এটাই লিখবো, আর কিছু না। এবারে টু তো শেষই হচ্ছে না বাবা, কত ভাগ টুর, অনেক আছে। কে পর্যন্ত আছে, এল পর্যন্ত আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে টু এইচে যেটা বলা হয়েছে দেখো এখানে, এই যে টু এইচে কী বলা হয়েছে এখানে রুলসটা, যে উই ইউজ, ঠিক আছে, উই ইউজ অ্যাপোস্ট্রফি এস ইন কেস অফ পার্সনিফিকেশন। আর অডিওটা ঠিক শোনা যাচ্ছে না, আর ইসেটা চলে গেছে আবার। আচ্ছা দেখছি, অ্যাকচুয়ালি আমি না কলকাতায় নেই, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি একটু দেশের বাড়িতে এসেছি, ঠিক আছে, যার ফলে এখানে তো ওয়াইফাইটা বসানো নেই, এখানে ওখানে বসানো আছে, এই জন্য মোবাইল নিচে করা আছে, এই জন্য সমস্যা হচ্ছে মাঝে মাঝে, অ্যাকসেপ্টেড। এই জন্য স্ক্রিনটা মাঝে মাঝে একটু ব্লার হয়ে যাচ্ছে, মানে নেটটা ফ্ল্যাকচুয়েট করছে, মোবাইল নিয়ে যেত ফ্ল্যাকচুয়েট করছে একটু। দেখছি দাঁড়াও, ঠিক আছে একটু। এবারে ঠিক হয়েছে? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, আজকে আমি টুটা পুরো কমপ্লিট করব, টু পর্যন্ত, ঠিক আছে। দেখো এবারে দেখো যে বলা হয়েছে যে তাহলে অ্যাপোস্ট্রফি এস হচ্ছে আমরা আর কোথায় কোথায় বসাতে পারি অ্যাপোস্ট্রফি এস, তাহলে আমরা, আচ্ছা বলো তো সূর্য কোনো জীবিত নাকি অজীবিত? মানে কোনো প্রাণ নেই সূর্যের। এগুলো আসলে কনফিউজিং, কনফিউজিং মানে, মানে ধরো এগুলোকে মানে কন্ট্রোভার্সিয়াল বলা যেতে পারে, মানে বিতর্কিতমূলক, ঠিক আছে। এই হিমাদ্রি লাইনে আছে তো? হ্যাঁ স্যার। ধরো এখানে বলা আছে জীবন, তাহলে জীবনটা কি, ধরো লাইফ, লাইফের মধ্যে কি আছে, লাইফটা কি লিভিং থিং নাকি নন লিভিং থিং এর মধ্যে পড়ছে বলো? স্যার লিভিং থিংই তো হবে লাইফ। ওই জন্যই তো বললাম না। দেখো লাইফ হোক আর বা ডেথ হোক, ঠিক আছে, আমি যদি লিখি এখানে লাইফস হোপ, জীবনের আশা, ঠিক আছে, আবার তাহলে ডেথ কি হবে, তাহলে ডেথ কি লিভিং থিং না নন লিভিং থিং? লিভিং থিং। জীবন, জীবন মৃত্যু, ঠিক আছে, যে মৃত্যুর অভিশাপ, তাহলে এখানে কি কার্স তাহলে এখানে জীবন হোক বা মৃত্যু হোক, ঠিক আছে, বা ধরো টাইম, হুম, বা ধরো মুন, এগুলোকে আমরা ধরছি যে পার্সনিফিকেশান হিসেবে। পার্সনিফিকেশান কি তাহলে? দেখো এগুলো জীবিত নয়, মানে জীবিত মানে সরাসরি জীবন আছে যা ধরে নেব, ধরো একটা কোনো পশু পাখি হতে পারে, কোনো কীট পতঙ্গ হতে পারে, কোনো মানুষ হতে পারে, কোনো যে কোনো মাছ হতে পারে, যে কোনো জীবিত যার সত্যিকারের মানে প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে তাকে আমরা কিন্তু যে সূর্য, চাঁদ, বাতাস, জীবন, মৃত্যু, হ্যান ত্যান, এগুলো কি, এগুলো শহর, এগুলোকে, এগুলো তো কোনো মানে কি বলা যায় যে অ্যানিমেট থিং নয়, জীবিত নয়, এগুলো এগুলো হচ্ছে যে একটা কনসেপ্ট ধরা আছে যে আহ, হুম, এই এখানে উদাহরণ দিচ্ছে, ধরো এখানে সূর্যের রশ্মি হচ্ছে, হ্যাঁ, চুম্বন করলো পৃথিবীকে, মানে কি, এগুলো হচ্ছে কবিতায় এই ধরনের কনসেপ্টগুলো কবির কল্পনায় এরকম ধরা পড়ে যে সূর্যরশ্মি যেন হচ্ছে চুম্বন করলো পৃথিবীতে, অর্থাৎ সূর্য হচ্ছে একটা মেল কনসেপ্ট, মেল মানে হচ্ছে যে পুরুষ ধরা হচ্ছে, আর পৃথিবী হচ্ছে একটা মহিলা, মানে হচ্ছে যে একটা নারী পুরুষের মধ্যে মিলন ঘটানো হচ্ছে, যে সূর্য এবং চাঁদের পৃথিবীর মধ্যে একটা মিলন ঘটানো হচ্ছে কবির কল্পনায়, তখন সূর্যকে ধরা হচ্ছে একটা জীবিত ব্যক্তি, মানে মেল হিসেবে, পুরুষ হিসেবে, একটা মেল পাওয়ার হিসেবে, আর পৃথিবী হচ্ছে কোমল অর্থাৎ নারী সুলভ,
এটা মহিলা হিসেবে, ঠিক আছে, অর্থাৎ তাকে ধরে নেওয়া হচ্ছে যে এটা পুরুষ, মানে মেল কনসেপ্ট, ঠিক আছে, মেল ফিগার, সেই জন্য জীবিত এসে ধরা হচ্ছে এখানে। এই ধরনের ক্ষেত্রে এগুলো ব্যতিক্রম নিয়ম। হুম কেন আমরা একটু আগে শিখলাম কি, এর আগে শিখলাম কি, যে দেখলাম যে জীবিত ব্যক্তির ক্ষেত্রে আমরা এস লিখবো, যেমন রামের বই, কিন্তু আমরা যদি লেখা যায় যে পেন্স নিব, তখন কি পেন্স নিব হবে, পেনের যে নিবটা, পেন্স নিব হবে না, নিব অফ দ্য পেন, তখন এরকম হবে। অজীবিত হলে তখন অফ লিখলাম প্রিপোজিশনে, আর হচ্ছে জীবিত ব্যক্তির ক্ষেত্রে অ্যাপোজ। কিন্তু এক্ষেত্রে কি, এক্ষেত্রে আবার উল্টো হচ্ছে আবার, উইন্ডস হুইসপার, বাতাসের বাতাসের গুঞ্জন তাকে হচ্ছে চিল্ড করে দিল, শান্ত করে দিল, ঠিক আছে। টাইমস ক্রুয়েল হ্যান্ড স্পেয়ার্স নো ওয়ান, যে সময়ের নিষ্ঠুর হাত কাউকেই রেহাই দেয় না। তাহলে কি টাইমস ক্রুয়েল হ্যান্ড, এখানে টাইমস ক্রুয়েল হ্যান্ড, তাহলে এখানে মানে সময় কি তাহলে কোনো ব্যক্তি, সময় কি কোনো ব্যক্তি না, সময় কোনো হচ্ছে ব্যক্তি নয়। কিন্তু ব্যক্তি হিসেবে ধরা হচ্ছে যে, মানে হাত কার থাকে, হাত নিশ্চয়ই কোনো ব্যক্তির থাকে, তাহলে সময়ের নিষ্ঠুর হাত, সময়কে এখানে ব্যক্তি হিসেবে ধরা হচ্ছে একটা। আবার দেখো, সিটিজ হার্ট বিটস উইথ লাইফ, শহরের স্পন্দন জীবনের সঙ্গে বয়ে চলেছে। অর্থাৎ কি, মনে হচ্ছে না শহরে একটা হৃদয় আছে, কিন্তু তো নয়, শহরে তো কোনো হৃদয় নেই, কিন্তু এখানে সিটিকে ধরা হচ্ছে, সিটিকে একটা জায়েন্ট ফিগার হিসেবে ধরা হচ্ছে, বিরাট বড় মানুষ হিসেবে ধরা হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে যেন জীবন রয়েছে ধরা হচ্ছে। মৃত্যুর ছায়া, হুম মৃত্যুর ছায়া ফেল ওভার দ্য ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রের উপর পড়লো, অর্থাৎ মৃত্যুর ছায়া, অর্থাৎ এখানে মৃত্যুকে এখানে ধরা হচ্ছে। তাহলে মানে পার্সনিফিকেশান, যদি বলি তোমাদের এখানে বলা আছে পার্সনিফিকেশান, পার্সনিফিকেশানটা কি অ্যাকচুয়ালি, সংক্ষেপে যদি বলি, যখন হচ্ছে কোনো, ভালো করে শোনো, যখন হচ্ছে কোনো মানুষ নয় বা কোনো জীবিত ব্যক্তি নয়, ঠিক আছে, তা তবুও তাকে হচ্ছে মানুষের মতো হিসেবে ধরা হবে। পার্সনিক ব্যক্তিত্ব আরোপ, অর্থাৎ ব্যক্তিত্বের যে গুণাবলীগুলো মানুষের হয়, যেমন কি হাসা, মানে হাসি কান্না, তারপর হচ্ছে সুখ দুঃখ, অনুভূতি, রাগ, ক্ষোভ, অভিমান, এগুলো সব একটা মানুষের গুণ, ঠিক আছে, ভালো খারাপ গুণ, এগুলো সব, ঠিক আছে। তো এগুলো যখন কোনো হচ্ছে প্রাকৃতিক কোনো বস্তু, ঠিক আছে, প্রাকৃতিক কোনো বস্তু তার উপরে যখন হচ্ছে মানে আরোপিত করা হবে, যখন হচ্ছে পার্সনিফাই করা হবে, অর্থাৎ মানুষের দোষ গুণগুলো যেমন তাদের উপর যখন দিয়ে দেওয়া হবে, তখন তাকে বলা আছে যে পার্সনিফিকেশন। তখন সেক্ষেত্রে তারাও ব্যক্তির মতো হয়ে গেল, তখন সেক্ষেত্রে যেহেতু ব্যক্তির ক্ষেত্রে এস হয় অ্যাপোস্ট্রফি এস, সেজন্য হবে। জিনিসটা আশা করি বুঝতে পারলে, কি বলো না বলো? স্যার এটা আরেকবার একটু বলুন। আচ্ছা, প্রথমে না এই কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার, পার্সনিফিকেশন বলতে আমরা কি বুঝি। এই যে একদম প্রথমে লেখা আছে পার্সনিফিকেশন, এটা কি অ্যাকচুয়ালি? পার্সনিফিকেশন হলো এমন এক ধরনের একটা কনসেপ্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেটাকে বলা হচ্ছে যে যখন কোনো প্রাকৃতিক প্রাকৃতিক বস্তু, অর্থাৎ কি প্রাকৃতিক উপাদান কি কি হয়, সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, বাতাস, আরও যত যত ধরনের আছে প্রকৃতির মধ্যে যেগুলো এক্সিস্ট করছে, এই প্রাকৃতিক কোনো ন্যাচারাল কোনো অবজেক্টকে, ন্যাচারাল অবজেক্ট, ঠিক আছে, যেমন সূর্য একটা ন্যাচারাল অবজেক্ট, প্রাকৃতিক একটা উপাদান, চন্দ্র, আকাশ, বাতাস, পৃথিবী, মাটি, সমুদ্র, এগুলোকে যখন মানুষের মতো করে ট্রিট করা হবে, যেমন কি আমি যদি বলি এখন ধরো, সেটা তোমাদের একটা গান আছে না, সেই মান্নাদের একটা গান আছে যে ও চাঁদ জ্যোৎস্না তোমার সামলে রাখো, হুম কারণ নজর লাগতে পারে। তাহলে ও চাঁদ জ্যোৎস্না তোমার সামলে রাখো, মানে মান্নাদে নাকি একবার প্লেনে যাচ্ছিল, ঠিক আছে, মুম্বাই যাচ্ছিল, তখন কলকাতা থেকে নাইট ফ্লাইট নিয়েছে, তখন নাইট ফ্লাইটে জানলা দিয়ে দেখছে যে চাঁদের এরকম অপরূপ রূপ, তখন তার মনে আসলো, আর সামনে সেই এয়ার হোস্টেসগুলোকে দেখতে পেয়েছে, তখন তার মনে হলো, তাদের রূপ সৌন্দর্য দেখে মনে হলো
সে চাঁদের সঙ্গে তুলনা করছে। হুম, মানে সামনে এয়ার হোস্টেসকে দেখছে আর বাইরে চাঁদ দেখছে। তখন সে গান লিখলো যে ও চাঁদ জ্যোৎস্না তোমার সামলে রাখো, কারো নজরে লাগতে পারে। তাহলে এখানে কি চাঁদ হচ্ছে এখানে, তাহলে চাঁদকে সে কার সঙ্গে তুলনা করলো? চাঁদকে সে এয়ার হোস্টের সঙ্গে তুলনা করলো, তাদের রূপের সঙ্গে তুলনা করলো। অর্থাৎ চাঁদ যদিও মানুষ নয়, কিন্তু সে মানবিক, তাকে মানবিক হিসেবে দেখা হচ্ছে, মানবিক হিসেবে দেখা হচ্ছে তাকে। অর্থাৎ কি তাকে ব্যক্তিত্ব আরোপ করা হলো, ব্যক্তিত্বের গুণাবলীগুলো তার মধ্যে দেয়া হলো। আবার ধরো বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডল উপন্যাস পড়েছো তোমরা, যদি পড়ো সেখানে দেখবে যে সাগর সঙ্গমে নবকুমার, ঠিক আছে, সেই যে মহিলার মানে যখন সেই নদীতে যাচ্ছে তারা, তখনকার দিনে এরকম ছিল, কুসংস্কার ছিল যে মানে কোনো বিধবা নারী থাকলে বা কোনো শিশু সন্তান থাকলে তাকে হচ্ছে জলে ফেলে দিতে হবে, নাহলে নৌকা ডুবে যাবে, জলে ফেলে দিলে তাহলে নৌকা ডুববে না, এরকম কনসেপ্ট ছিল। তখন সবাই মিলে সেই মহিলাকে চাপ দিচ্ছে, তোমার বাচ্চাটাকে ফেলে দাও, ঠিক আছে, দিলে হচ্ছে তোমার, তাহলে সবাই বেঁচে যাব, তোমার জন্য কি সবাই মরবে নাকি? তখন সেই মহিলা কী করলো, বাধ্য হয়ে তার কোলে সন্তানকে সে তখন জলে ফেলে দিল, ঠিক আছে। জলে ফেলে দেওয়ার পরে তখন 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 বঙ্কিমচন্দ্র লিখছে যে 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 মানে যে সমুদ্র, সমুদ্র তার শোকে, সমুদ্র তার সন্তানের শোকে মানে উত্তাল হয়ে কাঁদছে, সমুদ্র তার সন্তানের শোকে উত্তাল হয়ে কাঁদছে, উত্তাল হয়ে ফুঁসছে। অর্থাৎ কি সমুদ্রের ঢেউ গর্জন করছে, অর্থাৎ বলছে সমুদ্র কাঁদছে এখানে। কিন্তু সমুদ্র কি কাঁদতে পারে? সমুদ্র কাঁদতে পারে না। কাঁদছে কে? কাঁদছে তার মা, ঠিক আছে। কিন্তু এখানে সমুদ্রকে দেখা হচ্ছে যে তার মায়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। এটা হচ্ছে যে সাহিত্যিকের কল্পনা। অর্থাৎ কি এখানে যে তাদের সমুদ্রকে এখানে একটা মহিলা হিসেবে দেখা হলো, একটা মা হিসেবে দেখা হলো, ঠিক আছে, সেই জন্য এরকম বলা হচ্ছে। বুঝতে পারলে তো? এই আর কি, মানে যেগুলো হচ্ছে যে মানে স্যার মানে একটা নির্জীব মানে বস্তুকে যদি আমরা কোনো মানুষের সাথে বা হ্যাঁ, কোনো কোনো মানুষের মানে সাথে, হ্যাঁ, কোনো জীবিত মানুষের সাথে ব্যক্তির যদি সাথে তুলনা করা হয়, তুলনা সেক্ষেত্রে করা হয়, হ্যাঁ, আমরা ওটাকে, পার্সনিফিকেশন বলি, তাহলে সেটা আমরা পার্সনিফিকেশন। ওই হ্যাঁ, তাহলে আমরা ওটা ওখান থেকে অ্যাপোস্ট্রোফিসটা হবে। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা এটাই, ঠিক আছে। অর্থাৎ মানে ব্যক্তি না হয়েও তাকে যদি ব্যক্তিত্বের গুণাবলী আরোপ করা হয়, তখন সে ব্যক্তির মতোই আচরণ করে, এটা ধরে নেওয়া হয়। হুম, ঠিক আছে, বুঝতে পারলে তো? মানে কারোর হচ্ছে, ঠিক আছে, মানে হ্যাঁ স্যার। কেউ গোলাপ দেখে তার প্রেমিকাকে মনে করে, মানে তো অর্থাৎ কি গোলাপ 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 দেখে গোলাপকে সে তার প্রেমিকার সঙ্গে তুলনা করে, ঠিক আছে। অর্থাৎ কি এখানে গোলাপটা কি তাহলে কি হলো জীবিত? না, গোলাপ কথা বলতে পারে না, কিন্তু গোলাপকে সে ইমাজিন করছে যে তার প্রেমিকা হিসেবে। অর্থাৎ এখানে গোলাপটা জীবিত ব্যক্তির মতোই আচরণ করছে যেন। এই হচ্ছে ব্যাপার। তখন সেক্ষেত্রে পার্সনিফিকেশান হলো। এবার যখনই পার্সনিফিকেশান হবে তখন তার সঙ্গে তুমি, যেহেতু আমরা ব্যক্তির সঙ্গে যেহেতু এস যোগ করি পার্সনের সঙ্গে, তাই এক্ষেত্রেও আমরা এস যোগ করবো, আর কিছু নয়। প্রথমে পার্সনিফিকেশান করতে হবে, এটাই। এবারে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা, কি ব্যাপারটা হলো, এটা ক্লিয়ার তো? বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবারে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে যেটা হচ্ছে রুল নাম্বার, রুল নাম্বার এটা হচ্ছে 2, এটা হলো, হ্যাঁ, 2I হচ্ছে এখানে, ঠিক আছে। ওটাই এখানে একটু ঘুরিয়ে দিয়েছে যে সেলেস্টিয়াল বডি, অর্থাৎ মহাজাগতিক যে বস্তুগুলো হয়, যেমন কি চাঁদ, সূর্য, মঙ্গল,
জুপিটার, এগুলো কি, এগুলো সব সৌরজগতের সমস্ত একটা অংশ, মহাজাগতিক বস্তু। এগুলোর ক্ষেত্রেও আমরা এস লিখব, অ্যাপোস্ট্রফি এস যোগ করব, ঠিক আছে। যেমন মুনের গ্লো, চাঁদের জ্যোৎস্না। তারপরে দেখেন লেখা আছে যে মঙ্গলের হচ্ছে মঙ্গলের সারফেস, ঠিক আছে, মুনের সারফেস, জুপিটারের ঝড়, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তারাদের আলো, পৃথিবীর বায়ুমণ্ডল, ঠিক আছে। দেখো এখানে সব অ্যাপোস্ট্রফি যোগ করা হয়েছে, অর্থাৎ সেলেস্টিয়াল ওইটাই সেলেস্টিয়াল বডিজের ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস লিখবো, পার্সোনিফিকেশন হলে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা স্যার ডাবল অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারবো না। ডাবল অ্যাপোস্ট্রফি ইউজ মানে কি, ধরো এইগুলো সেই এর মতো হয়ে গেল ব্যাপারটা, সেই মানে কমপ্লেক্স সম্পর্ক বলে যেমন হয় না, সেরকম। মানে তোমার মাসির, পিসির, ভাইয়ের ছেলের বউ তোমার কে হবে, ঠিক আছে, ব্যাপারটা সেরকম হয়ে গেল ব্যাপারটা, এইরকম, এই যেটা বলেছে যেটা, এই যে দিস ইজ মাই ব্রাদার্স ফ্রেন্ড কার্স টায়ার, ঠিক আছে। অর্থাৎ যে অনেকগুলো এখানে সম্পর্ক আছে, এখানে ভালো করে দেখো, ঠিক আছে। দিস ইজ মাই ব্রাদার্স, ভাইয়ের বন্ধুর গাড়ির টায়ার, ঠিক আছে। তাহলে এখানে তাহলে তোমাকে তাহলে কীভাবে লিখতে হবে, এরকম অ্যাপোস্ট্রফি ইউজ করা যায় বারবার, অ্যাপোস্ট্রফি না, ডাবল অ্যাপোস্ট্রফি ইউজ করা যাবে না, তোমাকে এটা অন্যভাবে লিখতে হবে, এটা ভুল ব্যবহার। মানে ভাইয়ের বন্ধুর গাড়ির টায়ার, এরকমভাবে লিখলে তো হবে না, পরীক্ষা এরকম দিতে পারে, তখন তোমাকে কীরকম লিখতে হবে ঠিকঠাক করে, ঠিক উত্তর এটাই হবে যে দিস ইজ দ্য টায়ার অফ দ্য কার। কারণ আমরা জানি কি যে কার তো কোনো হচ্ছে জীবিত নয়, তাহলে অফ দ্য টায়ার অফ দ্য কার হবে, প্রথমে টায়ার তারপরে অফ দ্য কার, গাড়ির টায়ার, ঠিক আছে। বিলঙ্গিং টু মাই ব্রাদার্স ফ্রেন্ড, ভাইয়ের বন্ধু, গাড়িটা কার, ভাইয়ের বন্ধুর, ঠিক আছে। তাহলে ব্রাদার্সের সঙ্গে, ব্রাদার্স তো ব্যক্তি, পার্সনের সঙ্গে অ্যাপোস্ট্রফি যোগ করা যেতেই পারে, ঠিক আছে। কিন্তু কারের সঙ্গে তো অ্যাপোস্ট্রফি যোগ করা যাবে না, কারণ কারকে এখানে ব্যক্তি তরফ করা হয়নি, ঠিক আছে। শুধুমাত্র এখানে নন লিভিং থিং হিসেবেই দেখানো হয়েছে, এই জন্যই বলেছে দিস ইজ দ্য জেমস আঙ্কেলস নেবার্স হাউস, জেমের জেমসের কাকার প্রতিবেশীর বাড়ি। এখানে অনেকগুলো অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে, এরকম ডাবল অ্যাপোস্ট্রফি ইউজ করা যাবে না, এটা একটা ভুল স্ট্রাকচার। তখন তোমাকে লিখতে হবে কি যে এই যে প্রথমে বাড়িটা কার, তাহলে বাড়িটা হচ্ছে যে দিস ইজ দ্য হাউস অফ দ্য নেইবার, ঠিক আছে। অর্থাৎ নেইবার হচ্ছে কার, জেমস আঙ্কেল, জেমসের আঙ্কেলের প্রতিবেশীর বাড়ি, জেমসের আঙ্কেলের নয়, বা জেমসের নয়, জেমস একটা ছেলে, তার একজন আঙ্কেল আছে, তার আঙ্কেলের একজন প্রতিবেশী আছে, তার প্রতিবেশী একটি বাড়ি আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দ্য হাউস অফ দ্য নেইবার কার, জেমস আঙ্কেল, এরকমভাবে লিখতে হবে, ঠিক আছে। এটাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আজকে লাস্টে এটা আছে 2K আছে, এটা এই অবধি করাবো, 2K এটা 2 নম্বর রুলটা এই অবধি করাবো আজকে, ঠিক আছে। এখানে কি বলা আছে তাহলে, যে উই ক্যান ইউজ এস উইথ এনিবডি, নোবডি, এভরিবডি, সামবডি, এনিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এভরিওয়ান। তাহলে এগুলোকে কি বলা, স্যার এগুলোকে বলা অডিওটা ক্লিয়ার আসছে না। ক্লিয়ার আসছে না? আচ্ছা একটু ওয়েট করো, তাহলে আসবে। এবারে হয়েছে দেখো তো,
দেখো তো স্ক্রিন ঠিকঠাক আছে কিনা। স্যার ক্লিয়ার হচ্ছে না, না স্ক্রিনটাও দেখা যাচ্ছে না স্যার। এক সেকেন্ড এক সেকেন্ড। আচ্ছা আজকে না এবারে দাঁড়াও, এটা একটু হবে।